আসসালামু আলাইকুম পোলাপাইন। আজকে আমরা আলোচনা করব শ্বসনতন্ত্র অধ্যায় সম্পর্কে। এটা খুবই সহজ এবং খুবই ছোট একটা অধ্যায়। কয়েকটা জায়গায় শুধু বোঝার মতো কয়েকটা টপিক আছে, আমরা এই কয়েকটা বুঝে খুব সহজেই এই অধ্যায়টা খুব অল্প সময়ের মধ্যে, বেশি টাইম নাই আমাদের হাতে, সো আমরা খুবই অল্প সময়ের মধ্যে এটাকে শেষ করে ফেলবো। তাহলে দেখি আমাদের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র বলতে আমরা ওই তন্ত্রটাকে বুঝি যেটা ডিরেক্টলি আমাদের শরীরে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের কাজে জড়িত। তাহলে এই শ্বসন অঙ্গের মধ্যে প্রধানত নাম আসলেই ফুসফুসের নামই আসে, যে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি? ফুসফুস। কিন্তু ফুসফুস পর্যন্ত বায়ু নিয়ে যাওয়া এবং ফুসফুসে অক্সিজেনের বিনিময় করে কার্বন ডাইঅক্সাইডকে নেওয়া, ওই কার্বন ডাইঅক্সাইডকে আবার বের করে দেওয়া, এগুলোর সাথে ফুসফুসের সাথে আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয়। পুরো জিনিসটাকে আমরা বলতেছি শ্বসনতন্ত্র। তাহলে শ্বসনতন্ত্রের এই যে অনেকগুলো অংশ, কেউ বায়ু বিনিময় করতেছে, কেউ পরিবহন করতেছে, এর উপর ভিত্তি করে আমাদের শ্বসনতন্ত্রকে পুরো কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হয় বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তাহলে প্রথম অংশটার নাম কি? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। একটা অঞ্চলের নাম হলো বায়ু পরিবহন অঞ্চল, আর একটা হলো শ্বসন অঞ্চল। তাহলে আমরা আলাদাভাবে তিনটারই ব্যাখ্যা জেনে আসি। তাহলে প্রথমে দেখো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে কারা কারা আছে। প্রথমে সম্মুখ নাসারন্ধ্র, নাক দিয়ে আমাদের বাতাস প্রবেশ করে। নাকের সামনে যে দুইটা ছিদ্র আছে একে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র। এরপরে নাকের ভিতরের দিকের প্রাচীরটাকে বলা হয় ভেস্টিবিউল। তাহলে নাকের ভিতরে তুমি যদি দেখো এই যে প্রাচীর তৈরি করছে, এই অংশটাকে কি বলা হয়? ভেস্টিবিউল। ভেস্টিবিউলের ভিতরের প্রাচীরে অনেকগুলো লোম থাকে। ধরো অনেকেই দেখবা আয়নাতে নাকের ভিতরে লোম থাকে। এই লোমগুলো কী কাজ করে? নাকের ভিতর দিয়ে যখন বাতাস যায়, বাতাসের মধ্যে যদি কোনো ধুলাবালি থেকে থাকে তাহলে এই লোমগুলোর মধ্যে আটকে যায়। এরপরে থাকে নাসা গহ্বর। তাহলে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে কয়টা অংশ? তিনটা: সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবুল, নাসা গহ্বর। এরপরে চলে আসি আমরা বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলে কী কী আছে? প্রথমে শ্বাসনালী বা ট্রাকিয়া। এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে নালীটা, পাইপটা, এই পাইপটার নামই হলো ট্রাকিয়া। এই পাইপটার নাম কি তাহলে? এই পাইপটার নাম হলো ট্রাকিয়া, যেটা আমরা গলার সামনে হাত দিলে বুঝতে পারি এই জায়গায় থাকে। দেখে মনে হয় যে অনেকটা রিং 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 গঠন আছে এর ভিতরে। এটা হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। এরপর ট্রাকিয়া গিয়ে, যেহেতু দুই দিকে দুইটা ফুসফুস, ট্রাকিয়া এসে দুইটা শাখায় বিভক্ত হয়। তাহলে দেখো এই যে এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা। ট্রাকিয়ার শাখা দুইটাকে বলা হয় ব্রঙ্কাস। কি বলা হয় তাহলে? একে ব্রঙ্কাস। ব্রঙ্কাস আবার পরবর্তীতে ফুসফুসের ভিতরে ঢুকে অনেকগুলো ছোট ছোট আরও নালিকায় বিভক্ত হবে, এগুলোকে বলা হয় ব্রঙ্কিয়াল। আমরা বিস্তারিত জানবো কে ব্রঙ্কাস, কে ব্রঙ্কিয়াল। ব্রঙ্কিয়াল আরও কয়েক ধরনের টাইপ হয়, একটাকে বলা হয় প্রান্তীয় ব্রঙ্কিয়াল, একটাকে শ্মশান ব্রঙ্কিয়াল। তাহলে দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া একটা ছিল, এইটা ফুসফুসের ভিতরে প্রবেশ করে কটা শাখায় বিভক্ত হলো? প্রধান দুইটা শাখায়। প্রধান দুইটা শাখাকে কি বলবো? ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস আবার ব্রঙ্কাস থেকে ছোট ছোট যে শাখাগুলো বের হবে তাকে বলা হয় প্রান্তীয় ব্রঙ্কিয়াল। প্রান্তীয় ব্রঙ্কিয়াল ফুসফুসের ভিতরে ঢুকে আরও কিছু ছোট ছোট শাখায় বিভক্ত হবে, একে বলা হয় শ্মশান ব্রঙ্কিয়াল। তাহলে প্রান্তীয় ব্রঙ্কিয়াল পর্যন্তই বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্গত, আর শ্মশান ব্রঙ্কিয়াল থেকে শুরু হয় শ্মশন অঞ্চল। এরপর কি থাকে? শ্মশান ব্রঙ্কিয়াল আরও ছোট ছোট কিছু নালীতে উন্মুক্ত হয়, তার নাম অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী গিয়ে একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হয়, প্রকোষ্ঠটার নাম অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম গিয়ে কিছু আঙ্গুরের থোকার মতো, এরকম যে একটা অ্যাট্রিয়াম বা একটা অ্যালভিওলার নালী এরকম আঙ্গুলের থোকার মতো একটা অংশে গিয়ে উন্মুক্ত হয়। আমরা একটু পরে বিস্তারিত ছবি দেখব। এই থলিটাকে বলা হয় অ্যালভিওলার থলি। আর এই থলির প্রত্যেকটা অংশ, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, প্রত্যেকটা আঙ্গুরের মতো অংশকে বলা হয় অ্যালভিওলাস। এই অংশটুকু নিয়ে এখন টেনশন করার কোনো কারণ নেই, এই অংশটা আমরা সামনে একদম বিস্তারিত ছবি সহ জানবো। তাহলে এই পুরাটা গেল আমাদের শ্বসনতন্ত্রের একটা শ্রেণী বিভাগ। এখন এই ছবিটা একটু আমরা লক্ষ্য করি। তাহলে এটা হলো আমার মাথার হেমিসেকশন। হেমিসেকশন মানে কি? এই দিক দিয়ে আমাকে করাত দিয়ে তোমরা কাটছো, কেটে সামনের অংশটুকু ফালাই দিছো। তাহলে যদি ফালাই দাও তাহলে কি দেখতে পাচ্ছ? এখানে সম্মুখ নাসারন্ধ্র দেখতে পাচ্ছ। সম্মুখ নাসারন্ধ্রের পরে এই পুরো অংশটা হলো নাসা গহ্বর। এই নাসা গহ্বর যেখানে এসে শেষ হচ্ছে, এই ছিদ্রপথটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে এটা সম্মুখ নাসারন্ধ্র, এটা হলো পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র যে অংশটুকুর মধ্যে উন্মুক্ত হয় তাকে বলা হয় গলবিল বা নাসা গলবিল। এই নাসা গলবিলের মধ্যে কিন্তু বা গলবিলের মধ্যে কিন্তু মুখ গহ্বর এসে এবং বায়ুনালী দুইটাই এসে কিন্তু বা পশ্চাৎ নাসারন্ধ্র এসে দুইটাই উন্মুক্ত হচ্ছে। তাহলে এটা একটা কমন জায়গা। এই কমন জায়গাটা কিছু দূর সামনে যাওয়ার পরে দুইটা নালীতে বিভক্ত হচ্ছে। সামনের দিকে চলে যায় শ্বাসনালী। এই শ্বাসনালী বা এটাই হলো তাহলে ট্রাকিয়া। ট্রাকিয়া ফুসফুসের ভিতরে প্রবেশ করে বিভক্ত হবে ব্রঙ্কাসে। আর এই ট্রাকিয়া বিভক্ত হয়ে যে দুটো অঙ্গে ঢুকছে দেখতেই পাচ্ছ, তাহলে এটা একটা ফুসফুস, এটা আরেকটা ফুসফুস। একটাকে বলা ডান ফুসফুস আর একটা হলো বাম ফুসফুস। ট্রাকিয়ার মুখেই থাকে আমাদের স্বর তৈরির জন্য স্বরযন্ত্র। তাহলে এখানে কি থাকে? স্বরযন্ত্র বা ভোকাল কর্ড, যেটার মধ্যে থাকে স্বরতন্ত্রী। এই স্বরতন্ত্রীর কম্পনে কি তৈরি হচ্ছে? আমাদের শব্দ তৈরি হচ্ছে। তাহলে পার্টগুলোর নাম আমরা একটু জানি, তার আগে আমরা কয়েকটা কনফিউশন ক্লিয়ার করে নেই। আলাজিহ্বা, উপজিহ্বা, নরম তালু, শক্ত তালু, এই জিনিসগুলো কি? তাহলে এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। এই ছবিটাতে দেখো, এটা হলো আমাদের সম্মুখ নাসারন্ধ্র, আর সম্মুখ নাসারন্ধ্রের পর এই অংশটা হলো নাসা গহ্বর, পুরো অংশটা হলো নাসা গহ্বর। নাসা গহ্বরের শেষ হয়েছে এই যে ছোট্ট জায়গায়, এর নাম হলো পশ্চাৎ নাসারন্ধ্র। এখন এটা হলো নাসা গহ্বর, আর এর নিচে এইটুকু হলো মুখ গহ্বর। এই যে চ্যাপটা অংশটা দেখতে হচ্ছে এটা জিহ্বা। তাহলে জিহ্বার উপরে এটা কি? আমাদের মুখ গহ্বর। এগুলো দাঁত, তাই না? তাহলে এটা হচ্ছে মুখ। এখন দেখো,
নাসা গহ্বর উপরে, মুখ গহ্বর নিচে, এই দুইটার মাঝখানে একটা শক্ত হাড্ডি থাকে। হ্যাঁ, তুমি মুখের উপরের দিকে ছাদে যদি হাত দাও তাহলে দেখতে পাবো শক্ত একটা জায়গা আছে, এইটাকে বলা হয় শক্ত তালু। শক্ত তালুর নিচে একটা মাংসপিণ্ড লাগানো থাকে, এই মাংসপিণ্ডটাকে বলা হয় নরম তালু। তাহলে শক্ত তালু, তারপরে কি থাকে? নরম তালু। নরম তালুর ঝুলন্ত অংশটুকু, যেটা বাইরে মুখ হাঁ করলে বাইরে থেকে দেখা যায়, এই ঝুলন্ত অংশটুকুকে বলা হয় উভুলা বা আলাজিহ্বা। তাহলে এর নাম উভুলা বা আলাজিহ্বা। তাহলে আলাজিহ্বাটার কাজ কি দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা সে কাজ করে। কি করে? যখন খাদ্য গহ্বরে খাদ্য যায়, সে যখন এখানে আসে, তার মানে এই যে কমন জায়গাটা, এটা জায়গার নাম হলো গলবিল। এই গলবিল থেকে নিচে এসে দুইটা নালী, একটা খাদ্য নালী যেটা পশ্চাতে চলে গেছে, আর একটা শ্বাসনালী যেটা সম্মুখে চলে গেছে। এখন খাবার গলাধকরণের সময় কি হবে, আমরা যখন খাবারটাকে গিলি, এই খাবারটা পশ্চাৎ দিকে এসে তো পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে নাক দিয়ে বের হয়ে যাইতে পারতো, মাঝে মাঝে কিন্তু হয় খাবার গেলার সময় দেখবা তুমি একটু কাশি দিলে ওই খাবারটা নাক দিয়ে বের হয়ে আসছে। তাহলে এইটা তো হতে দেওয়া যাবে না। এই জন্য কি করে, খাদ্য গলাধকরণের সময় খাদ্যটা আমাদের এই যে উভুলা বা আলাজিহ্বাকে চাপ দেয়, তাহলে উভুলাটা গিয়ে এই জায়গার সাথে লেগে যায়। তাহলে এরকমভাবে ঝুলে থাকে, খাবার এদিক দিয়ে যাওয়ার সময় একে চাপ দিবে, তাহলে এগিয়ে পশ্চাৎ নাসারন্ধ্রের মুখটা বন্ধ করে দিবে। তাহলে উভুলা বা আলাজিহ্বা কি করে? উভুলা বা আলাজিহ্বা কি করে? এটা পশ্চাৎ নাসারন্ধ্রের মুখটা বন্ধ করে দেয় খাদ্য গলাধকরণ করার সময়। আর উভুলা বা আলাজিহ্বাটা মূলত কার ঝুলন্ত অংশটুকু? নরম তালুর ঝুলন্ত অংশটুকুকেই উভুলা বা আলাজিহ্বা বলে। এরপর খাবার যখন গলবিলে আসছে, দেখো গলবিল থেকে নালী দুইটা, একটা নালী চলে গেছে পশ্চাৎ দিকে যেটা খাদ্য নালী, আর একটা সম্মুখ দিকে চলে গেছে যেটা শ্বাসনালী। তাহলে খাদ্যকে যেতে হবে কোথায়? খাদ্যকে যেতে হবে কোথায়? পশ্চাৎ সাইডে, তার মানে খাদ্য নালীতে। কিন্তু এই খাদ্য তো ট্রাকিয়াতে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই। এই জন্য খাদ্য যাতে ট্রাকিয়ায় না যাইতে পারে, এই জন্য ট্রাকিয়ার মুখে আবার একটা তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিটার নাম হলো এপিগ্লোটিস, বা বাংলায় বলা হয় উপজিহ্বা। তাহলে এর নাম কি? এর নাম হলো এপিগ্লোটিস, বা বাংলায় কি বলবো আমরা একে? উপজিহ্বা। তাহলে যখনই আমরা খাদ্য গলাধকরণ করতে চাই, এই যে এপিগ্লোটিসটা ট্রাকিয়া বা শ্বাসনালীর মুখটা বন্ধ করে দিচ্ছে, ফলে খাদ্যটা কোথায় চলে যাচ্ছে? আমাদের খাদ্যনালীতে। তাহলে খাদ্য গলাধকরণের সময় কিন্তু আমাদের শ্বসনতন্ত্রের মুখ বা ট্রাকিয়া বন্ধ থাকে। খাদ্য যতটুকু সময় আমরা গিলতেছি, এই টাইমে কোনো আমরা শ্বাস প্রশ্বাস চালাতে পারি না, বাতাস যায় না। এখন তুমি যদি কি করো, খাদ্য গলাধকরণের সময় কখনো কথা বলো, তাহলে কি হবে? কথা বলার সময় ট্রাকিয়া খোলা থাকতে হবে। আবার তুমি খাদ্য খাচ্ছ, এখন খাদ্য খাইছো, খাদ্য গলবিলে আসছে, ওই সময় তুমি কথা বলছো, তখন কিন্তু এপিগ্লোটিস খুলে আসবে, তখন কিন্তু শ্বাসনালী খাবার চলে যাইতে পারে। এবং শ্বাসনালীতে খাবার চলে গেলে তীব্র কাশি হয় তখন, যেটাকে আমরা বিষম খাওয়া বলি। তোমরা অনেক সময় বলো না যে আমি বিষম খাইলাম, কেউ বোধহয় আমার নাম নিছে, ঘোড়ার ডিম, কেউই তোমার নাম নেয়নি। তুমি খাবারের সময় কথা বলছো, বা একটু তোমার কোনোভাবে ট্রাকিয়ার মুখটা খুলে গেছে, এপিগ্লোটিস খুলে গেছে, যার কারণে খাবারের দানা ট্রাকিয়াতে চলে গেছে। ট্রাকিয়া এবার ভায়োলেন্ট বা প্রচুর কাশি দিয়ে ওই খাদ্যটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করতেছে, এটাকে বলা হয় বিষম খাওয়া। তাহলে বিষম খাওয়া সায়েন্স অলরেডি তোমরা বুঝে ফেলছো, এখানে কারো নাম নেওয়া না নেওয়ার কোনো সম্পর্ক নাই। তাহলে এই জিনিসগুলোই গেল কি, আলাজিহ্বা, উপজিহ্বা, নরম তালু, শক্ত তালু। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা জানলাম খাদ্য গলাধকরণের সময় এপিগ্লোটিস ষড়যন্ত্রের মুখ অথবা শ্বাসনালীর মুখ, একই কথা, শ্বাসনালীর মুখেই ষড়যন্ত্র থাকে, এটা বন্ধ করে দেয়। আর পশ্চাৎ নাসারন্ধ্রের মুখটা বন্ধ করে দেয় কে? নরম তালু। যদি বলো তা উত্তর সঠিক। আর নরম তালু ঝুলন্ত অংশটুকুকেই বলা হয় আমরা উভুলা বা আলাজিহ্বা। তাহলে এইটাও পশ্চাৎ নাসারন্ধ্রের মুখ বন্ধ করে, এই কথাটাও সত্য, যে কোনো একটাই অপশনে থাকতে পারে। এবার তাহলে দেখো এই ছবিটা আরো ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা হলো আমাদের নাক, নাকের মধ্যে এইটুকু হলো তাহলে পশ্চাৎ নাসারন্ধ্র, আর এই দিক দিয়ে মুখ আসছে, তাহলে এইটা হলো গলবিল। হ্যাঁ, কমন জায়গা। গলবিল থেকে সামনের দিকে কে চলে আসছে? ট্রাকিয়া। ট্রাকিয়া এসে দুইটা শাখায় বিভক্ত হয়েছে, দুইটা শাখার নাম কি? ব্রঙ্কাস। ব্রঙ্কাসগুলো পরবর্তীতে আবার বিভিন্ন শাখায়, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, আমরা জানবো সামনের দিকে। যেমন প্রথমে দুইটা ব্রঙ্কাসে বিভক্ত হয়, এই ব্রঙ্কাসগুলো ফুসফুসের ভিতরে ঢুকে আরও ছোট ছোট শাখায় বিভক্ত হয়। এই ছবিটাতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। তাহলে এটা হলো ট্রাকিয়া, এদিকে একটা ব্রঙ্কাস গেছে, এইদিকে একটা ব্রঙ্কাস গেছে। এই ব্রঙ্কাস দেখো আরো বড় বড় অনেকগুলো নালীতে বিভক্ত হয়েছে, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, আমরা জানবো একটু পরেই। ওকে, এখানে ফুসফুসের ছবি দেখতে পাচ্ছ, এই যে ট্রাকিয়া, এবং উপরের দিকে নিচের দিকে ব্রঙ্কাস। ব্রঙ্কাস এসে ছোট ছোট শাখায় বিভক্ত হচ্ছে, তারা ব্রঙ্কিয়ল হয়ে এভাবে পুরো ফুসফুসের মধ্যে ব্রঙ্কিয়লগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং গ্যাসীয় বিনিময় সম্পন্ন করে। তাহলে আমরা পার্টগুলোর নাম জানি। প্রথম কি পার্টের নাম পড়ে আসছি? সম্মুখ নাসারন্ধ্র। তাহলে দেখো সম্মুখ নাসারন্ধ্র, পাশাপাশি অবস্থিত দুইটা ছিদ্র, এবং দুইটা ছিদ্র একটা পর্দা দ্বারা, আমার নাকের মাঝখানে দেখো একটা পর্দা আছে, এই পর্দাটাকে বলা হয় ন্যাজাল সেপ্টাম বা ব্যবধায়ক বা নাসা ব্যবধায়ক বলা হয়। এটার মাধ্যমে কি আছে? নাসারন্ধ্রের পথ দুইটা আলাদা হয়ে আছে, হ্যাঁ, ছোট হয়ে বিভক্ত হয়ে আছে। এরপর দেখো নাসা গহ্বর। তাহলে নাসারন্ধ্র যে গহ্বরে উন্মুক্ত হয় তাকেই বলা হয় নাসা গহ্বর। এই নাসা গহ্বরে অলফ্যাক্টরি কোষ নামক এক ধরনের কোষ থাকে, যারা কিনা ঘ্রাণ উদ্দীপনা নিতে সহায়তা করে। এরপর দেখো পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে নাসা গহ্বরের ব্যাকে বা পিছনে যে দুইটা ছিদ্র থাকে, এগুলাকেই বলা হয় কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রের মাধ্যমে ছিদ্রপথটা কোথায় উন্মুক্ত হচ্ছে? নাসা গলবিলে
উন্মুক্ত হয়। এরপরে অংশটা নাসাগলবিল, তারপরে দেখো স্বরযন্ত্র বা ল্যারিংস থাকে। তাহলে এটি শ্বাসনালীর ঠিক নিচের অংশে সামনের দিকে অবস্থিত 3 ধরনের তরুণাস্থি নির্মিত একটা অঙ্গ, যেটা কিনা স্বর তৈরির কাজে বা শব্দ তৈরির কাজে জড়িত। তাহলে 3 ধরনের তরুণাস্থির টুকরা, তরুণাস্থিগুলোর নাম কি কি? থাইরয়েড, ক্রিকয়েড আর হলো অ্যারাইটিনয়েড। এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থিটা সবচেয়ে বড় এবং এটা গলার সামনে, এই যে দেখো আমার গলার সামনে যে অংশটুকু ফুলে আছে যেটাকে আমরা অ্যাডামস আপেল বলি, এইটাই হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। তাহলে ষড়যন্ত্রের থাইরয়েড তরুণাস্থিটা সবচেয়ে বড় এবং এটাকে বাইরে থেকে ফিল করা যায়। একে কি বলা হয়? অ্যাডামস আপেল বলা হয়। তাহলে একে অ্যাডামস অ্যাপেল বলা হচ্ছে। ষড়যন্ত্রের উপরে থাকে একটি ছোট এপিগ্লোটিস, যেটা একটু আগে বলে আসছি যে এপিগ্লোটিস বা উপজিহ্বা, যেটা খাদ্য গলদকরণের সময় ষড়যন্ত্রের মুখটা বন্ধ করে দেয়, মানে ট্রাকিয়ার মুখটা বন্ধ করে দেয়। ষড়যন্ত্রে অনেক ধরনের পেশি যুক্ত থাকে। এর ভিতরে দেখো থাকে স্বররজ্জু বা ভোকাল কর্ড। ভোকাল কর্ডের কম্পনেই শব্দ তৈরি হয়। কাজ কি? টান টান অবস্থায় বাতাসের সাহায্যে স্বররজ্জু বা ভোকাল কর্ড কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। এপিগ্লোটিস খাদ্য গলদকরণের সময় ষড়যন্ত্রের মুখটি কি করে দেয়? বন্ধ করে দেয়, যেটা একটু আগে বলে আসছি তোমাদেরকে। এ কারণে খাদ্য আর ষড়যন্ত্রে প্রবেশ করতে পারে না। আর ষড়যন্ত্রে কি সৃষ্টি হয়? স্বর সৃষ্টি হয়। তাহলে এই কয়েকটা কথা বললেই চলবে। এবার বায়ু পরিবহন অঞ্চলে চলে আসি আমরা। তাহলে বায়ু পরিবহন অঞ্চলের প্রধান পার্টটার নাম কি? ট্রাকিয়া বা শ্বাসনালী। এতে ষড়যন্ত্রের পর থেকে শুরু করে পঞ্চম বক্ষদেশীয় কশরুকা পর্যন্ত বিস্তৃত থাকে এবং 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ আর 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এটি 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত। তাহলে ট্রাকিয়ার গঠনটা তুমি যদি দেখো, এই যে দেখো এই ছবিটা, মনে হবে রিং আকৃতির অনেকগুলো তরুণাস্থি নির্মিত। এই যে রিং আকৃতির অনেকগুলো তরুণাস্থি, তুমি দেখো রিং 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 দেখা যাচ্ছে। এটা অনেকটা এমন, তোমরা ড্রেজার মেশিন যদি কেউ কখনো দেখে থাকো, দেখবা নদীর বালু উত্তোলন করে যে ড্রেজার মেশিন দিয়ে, এই মেশিনের পাইপটা এরকম বাঁকানো রিং 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 স্ট্রাকচার দিয়ে তৈরি। তাহলে ট্রাকিয়াটাও এই ধরনের সি আকৃতির তরুণাস্থি নির্মিত। এটা থাকার কারণে ট্রাকিয়াটা কখনো চুপসে যায় না। তাহলে কতগুলো তরুণাস্থি থাকে? এরকম 15 থেকে 20টির মতো তরুণাস্থি থাকে এবং তরুণাস্থিগুলো সি আকৃতির। এরপর আসো ট্রাকিয়ার যে শাখা বিভক্ত হয় তার নাম ব্রঙ্কাস। তাহলে বক্ষগহ্বরের ট্রাকিয়ার শেষ প্রান্তে 2টি শাখায় বিভক্ত হয়। এদেরকে বহুবচনে বলা হয় ব্রঙ্কাই, একবচনে বলা হয় ব্রঙ্কাস। এগুলো ফুসফুসের হাইলাম, মানে ফুসফুসের যে অংশ দিয়ে ব্রঙ্কাসগুলো ফুসফুসে প্রবেশ করতেছে ওই অংশটাকে বলা হয় হাইলাম। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু চওড়া এবং 3 ভাগে বিভক্ত। আবার দেখো বাম ব্রঙ্কাসটি 2 ভাগে বিভক্ত। তাহলে ডান দিকের ব্রঙ্কাসটা কয় ভাগে বিভক্ত হচ্ছে? এটা বিভক্ত হয় টোটাল 3 ভাগে, কারণ ডান ফুসফুসটা আকারে একটু বড়। আর বাম দিকের ব্রঙ্কাসটা 2 ভাগে বিভক্ত হয় হয়ে ফুসফুসের 2টা খণ্ডে প্রবেশ করে। বাম দিকের ফুসফুসটা একটু ছোট। কেন ছোট? কারণ বাম দিকে হৃৎপিণ্ড অবস্থান নেয় না। তাহলে চিন্তা করবা, বাম দিকে যেহেতু হৃৎপিণ্ড থাকে, বামে হৃৎপিণ্ডের অবস্থানের কারণে বাম ফুসফুসটা একটু ছোট হয়ে যায়। ওকে, এরপর ব্রঙ্কাসগুলো আবার পরবর্তীতে ছোট শাখায় বিভক্ত হয়। এগুলোকে বলা হয় ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়ল 2 ধরনের, প্রান্তীয় ব্রঙ্কিয়ল আর একটা হলো শ্বসন ব্রঙ্কিয়ল। এরপরে চলে আসো ফুসফুস। তাহলে মেইন পার্ট যেটা, তার নাম আমরা এখন পড়ি। ফুসফুস সংখ্যায় 2টি এবং হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ। বাম ফুসফুসটি আকারে ছোট, একটু আগেই বলে আসছি যে তার পাশে তার কোলে যেহেতু হৃৎপিণ্ড থাকে, ওজন 565 গ্রাম, 2 লোব বা খণ্ড বিশিষ্ট। লোব কি? তাহলে এই জিনিসটা একটু দেখো, এই ছবিটা দেখো। তাহলে দেখো এইটা আমাদের হচ্ছে ডান ফুসফুস আর এটা হলো বাম ফুসফুস। ডান ফুসফুসে তুমি দেখো খণ্ড কয়টা? এই যে 2টা অনুপ্রস্থ বা আড়াআড়ি দাগ দিয়ে একটা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ডে বিভক্ত। আর বাম ফুসফুসে কয়টা খণ্ড বিভক্ত? 2টা। এই বড় বড় খণ্ডগুলোকে বলা হয় লোব। কি বলা হয়? তাহলে এগুলোকে লোব বা প্রধান খণ্ড বলা হয়। তাহলে আমরা জানলাম ডান ফুসফুস 3টা লোব বা খণ্ডে বিভক্ত, বাম ফুসফুস 2টা লোব বা খণ্ডে বিভক্ত। তাহলে ট্রাকিয়াটা প্রবেশ করে ডান দিকে কয়টা শাখায় বিভক্ত হবে, বা ব্রঙ্কাসটা প্রবেশ করে কয়টা শাখায় বিভক্ত হবে? 3টা। একটা যাবে এখানে, একটা যাবে এখানে, একটা যাবে এখানে। তাহলে ডান দিকের ব্রঙ্কাসটা 3টা শাখায় বিভক্ত হয়ে 3টা লোবে যায়। তাহলে ব্রঙ্কাসের এই শাখাটাকে বলা হয় লোবার ব্রঙ্কাস। কি বলা হয়? লোবে যেহেতু গেছে এই জন্য লোবার ব্রঙ্কাস বলা হয়। তাহলে লোবার ব্রঙ্কাস আমরা ডানে কয়টা পাবো? ডানে কয়টা পাবো? 3টা। বামে কয়টা পাবো? 2টা। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি? লোবার ব্রঙ্কাস। তার আগে কি ছিল এটা? তার আগে ছিল এটা মেইন ব্রঙ্কাস, তাই না? তাহলে তার আগে কি ছিল? তাহলে প্রথমে ছিল ট্রাকিয়া। ট্রাকিয়া একটাই, খুব মনোযোগ দিয়ে শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর ট্রাকিয়ার যে শাখা বিভক্ত হয় এটা কি বলি আমরা? ব্রঙ্কাস বা প্রধান ব্রঙ্কাস বলা হয় এটাকে। হ্যাঁ, তাহলে এই যে ট্রাকিয়া থেকে যে 2টা শাখা বের হয়েছে এই 2টাকে বলা হয় প্রধান ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে প্রথমটাকে কি বলতেছি আমরা? প্রধান ব্রঙ্কাস। প্রধান ব্রঙ্কাস বা এরই আরেক নাম প্রাইমারি ব্রঙ্কাস। প্রধান ব্রঙ্কাস কয়টা? 2টা, ডান আর বাম। এগুলোকে নাম বলা হয় ডান ব্রঙ্কাস আর বাম ব্রঙ্কাস। কথা ক্লিয়ার?
এরপরে দেখো প্রধান ব্রঙ্কাস যখন ফুসফুসে প্রবেশ করছে, ডান ফুসফুসে কয়টা লোব আছে? 1 2 3। তাহলে প্রধান ব্রঙ্কাসটা ডান দিকে কয়টা খণ্ডে বিভক্ত হবে? 3টা। আর বাম দিকে কয়টা খণ্ড আছে? 1 আর 2। তাহলে এটা কয়টা খণ্ডে বিভক্ত হবে? 2টা। একেই বলা হয় লোবার ব্রঙ্কাস, বা প্রধান ব্রঙ্কাসটাকে বলবো প্রাইমারি, লোবার ব্রঙ্কাসটাকে বলবো সেকেন্ডারি। 3 নম্বরে দেখো আমরা পরবর্তীতে আবার দেখি যে প্রত্যেকটা লোব আরও কিছু সেগমেন্টে বিভক্ত। যেমন ডান ফুসফুসে সেগমেন্ট থাকে বা খণ্ড থাকে 10টা, বাম ফুসফুসে থাকে 8টা। তুমি দেখো এই যে 1টা 2টা 3টা 4টা এরকমভাবে সর্বমোট কয়টা থাকে? 10টা। কিছু পেছনে থাকে, সবগুলো আমরা দেখতে পাবো না। আর বাম ফুসফুসে কয়টা থাকে? 8টা। তাহলে এই খণ্ডগুলোকে কি বলা হয়? ফুসফুসের সেগমেন্ট বলা হয়। এগুলোকে কি বলা হয়? সেগমেন্ট বলা হয়। তাহলে আমরা জানলাম সর্বপ্রথম কথা, ফুসফুস 2টা, ডান ফুসফুস বাম ফুসফুস। ডান ফুসফুস 3টা বড় বড় খণ্ডে বিভক্ত। খণ্ডগুলোকে কি বলা হয়? খণ্ড বা লোব বলা হয়। প্রত্যেকটা লোব আবার ছোট ছোট আরও কিছু খণ্ডে বিভক্ত। এই ছোট খণ্ডগুলোকে কি বলা হয়? সেগমেন্ট বলা হয়। ডান ফুসফুসে 3টা লোব, বাম ফুসফুসে 2টা লোব। আবার সেগমেন্টের হিসেবে যদি আসি, ডান ফুসফুসে 10টা সেগমেন্ট, বাম ফুসফুসে 8টা সেগমেন্ট। তাহলে যেহেতু প্রথমে ফুসফুস ছিল 2টা, তাহলে ট্রাকিয়া বিভক্ত হয়ে প্রধান ব্রঙ্কাস কয়টা তৈরি করবে? 2টা, একটা ডান আর একটা বাম। পরবর্তীতে যে প্রধান ব্রঙ্কাস ভিতরে ঢুকে দেখবে আরে এখানে তো খণ্ড আছে কয়টা? 3টা। তাহলে এবার আবার এই দিকের ডান ব্রঙ্কাসটা কয়টা খণ্ডে বিভক্ত হবে? 3টা। এগুলোকে বলা হয় লোবার ব্রঙ্কাস। তাহলে এটা আমরা ডান দিকে কয়টা পাবো? 2টা, বাম দিকে ডান দিকে কয়টা পাবো? 3টা, বাম দিকে কয়টা পাবো? 2টা। লোবার ব্রঙ্কাস ভিতরে ঢুকে দেখবে আরে এখানে তো আরো ছোট ছোট সেগমেন্ট আছে, তখন লোবার ব্রঙ্কাস থেকে আরো শাখা প্রশাখা বের হয়ে এগুলোকে আমরা তখন কি বলবো? সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে সেগমেন্টাল ব্রঙ্কাস প্রত্যেকটা সেগমেন্টে প্রবেশ করবে। তাহলে লোবার ব্রঙ্কাস আবার যে ছোট ছোট শাখায় বিভক্ত হবে তার নাম কি ব্রঙ্কাস? তার নাম হবে সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে সেগমেন্টাল ব্রঙ্কাস, ডান ফুসফুসের সেগমেন্ট কতগুলো? 10টা। তাহলে এইদিকে কয়টা পাবা তুমি? 10টা। আর বাম ফুসফুসের সেগমেন্ট কতগুলো? 8টা। তাহলে এইদিকে সেগমেন্টাল ব্রঙ্কাস কয়টা পাবা? 8টা। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা না বুঝলে তোমাদের গ্রস কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাহলে ট্রাকিয়া প্রথমে 2টা শাখায় বিভক্ত হয়, এগুলোকে বলা হয় প্রধান ব্রঙ্কাস। প্রধান ব্রঙ্কাস একটা ডান ফুসফুসে প্রবেশ করে, একটা বাম ফুসফুসে প্রবেশ করে। এরপর ফুসফুসগুলো ডান দিকে 3 লোবে বিভক্ত, বাম দিকে 2 লোবে বিভক্ত। তাহলে প্রধান ব্রঙ্কাসটা প্রবেশ করে ডান দিকে 3টা অংশে বিভক্ত হয়, বাম দিকে 2টা অংশে বিভক্ত হয়। এই যে প্রধান ব্রঙ্কাসের যে শাখা প্রশাখা যারা লোবে প্রবেশ করে তাদেরকে বলা হয় লোবার ব্রঙ্কাস। ডানে 3টা, বামে 2টা। লোবার ব্রঙ্কাস ভিতরে ঢুকে দেখে আরে এখানে তো আরো ছোট ছোট অনেকগুলো সেগমেন্ট আছে, তখন ওরা আলাদাভাবে বিভক্ত হয়ে প্রত্যেকটা সেগমেন্টে এক একটা প্রবেশ করে। তাহলে লোবার ব্রঙ্কাসে যে শাখা প্রশাখা যারা সেগমেন্টে ঢুকে তাদেরকে বলা হয় সেগমেন্টাল ব্রঙ্কাস। ডান ফুসফুসে 10টা সেগমেন্ট থাকে, তাহলে এখানে কটা শাখা? 10টা, বামে 8টা। আশা করি বুঝতে পারছো। এরপর সেগমেন্টাল ব্রঙ্কাসগুলো আরও ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হবে। ওই শাখা প্রশাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়ল আবার 2 ধরনের। প্রথমে যে ব্রঙ্কিয়ল তৈরি হয় তাকে বলা হয় প্রান্তীয় ব্রঙ্কিয়ল, আর প্রান্তীয় ব্রঙ্কিয়ল থেকে আরও যে ছোট ছোট শাখা প্রশাখা বের হয় তাকে বলা হয় শ্বসন ব্রঙ্কিয়ল। তাহলে এখন জিনিসটা বুঝছো? তাহলে আমরা যদি শুরু থেকে আসি তাহলে আমরা কি কি পাবো? ট্রাকিয়া, ট্রাকিয়া বিভক্ত হয়ে ব্রঙ্কাস, ব্রঙ্কাস বিভক্ত হয়ে মানে প্রধান ব্রঙ্কাস, প্রধান ব্রঙ্কাস বিভক্ত হয়ে লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস বিভক্ত হয়ে সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস বিভক্ত হয়ে যে ছোট শাখা সেটা প্রান্তীয় ব্রঙ্কিয়ল, ওখান থেকে যে আরও ছোট শাখা তার নাম শ্বসন ব্রঙ্কিয়ল। তাহলে পুরো জিনিসটা দেখলে আমাদের এখন এই ধরনের হবে। এই যে ছবিটা লক্ষ্য করো, তাহলে এই যে প্রথমে প্রবেশ করছে, এরপরে দেখো প্রথমে হচ্ছে ট্রাকিয়া, তারপরে প্রধান ব্রঙ্কাস, প্রধান ব্রঙ্কাসের পরে কি হয়েছে? লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাসের পরে সেগমেন্টাল ব্রঙ্কাস, তারপরে আবার এই যে ব্রঙ্কিয়ল, ব্রঙ্কিয়ল থেকে আবার ছোট ছোট শাখা প্রশাখা বের হয়ে সেগুলো অ্যালভিওলার নালী তৈরি করে অ্যালভিওলাসে উন্মুক্ত হবে। তাহলে এখন আমরা কথাগুলো পড়ি, আমরা একটু বুঝি কিনা। তাহলে দেখো ডান ফুসফুসটা কি থাকে? 3 খণ্ডে বা 3টা লোবে বিভক্ত, আর বাম ফুসফুসটা 2টা লোবে বিভক্ত। ওকে, ফুসফুস একটা পর্দা দিয়ে আবৃত থাকে, এই পর্দাটাকে বলা হয় প্লিউরাল পর্দা বা প্লিউরা। তাহলে প্লিউরা নামক একটা পর্দা থাকে, এই পর্দার আবার 2টা স্তর। পর্দার যে স্তরটা বাইরের দিকে থাকে একে বলা হয় প্যারাইটাল প্লুরা, আর যেটা ভিতরের দিকে থাকে এটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। 2 প্লুরার স্তরের মাঝে একটা রস থাকে, এটাকে বলা হয় প্লিউরাল রস বা প্লিউরাল ফ্লুইড। এটা থাকার কারণে কি হয়? ফুসফুসটা যখন প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, তখন প্লুরার 2 স্তরের মাঝে কোনো ঘর্ষণ হচ্ছে না। ফুসফুসের যে অংশ দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে ওই অংশটাকে বলা হয় হাইলাম। তাহলে হাইলামের মধ্য দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে, ফুসফুসের মধ্যে পালমোনারি ধমনী প্রবেশ করে, আবার পালমোনারি শিরা বের হয়, আমরা দেখবো সামনে এগুলা। ফুসফুসের প্রত্যেক লোব কয়েকটি সেগমেন্টে বিভক্ত। তাহলে আমরা বলছিলাম যে ফুসফুসের কিছু লোব থাকে, প্রথমে যে বড় খণ্ড এগুলোকে লোব বলা হয়, লোবগুলো পরে আবার কিসে বিভক্ত থাকে? সেগমেন্টে বিভক্ত থাকে। ওকে, এগুলোকে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট বা সেগমেন্ট বলা হয়। ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে কয়টি থাকে? 8টি সেগমেন্ট থাকে। সেগমেন্টগুলো পরবর্তীতে আবার আরও ছোট ছোট ভাগে বিভক্ত হয়, এগুলোকে লোবিউল বলা হয়। হ্যাঁ, লোবিউলগুলো হলো ফুসফুসের কার্যকারী একক। এর মধ্যে কি ঘটে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা ঘটে থাকে।
এবার দেখো, ট্রাকিয়ার দ্বিবিভাজনের ফলে প্রথমে ডান ও বাম ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করে, তাকেই আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস বা এটাকেই মেইন ব্রঙ্কাস বলা হয়। প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেক লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস বা তারই আরেক নাম লোবার ব্রঙ্কাস তৈরি করে, যেটা একটু আগে আমরা দেখে আসছি। যেটা ডান ফুসফুসে যায় কয়টা? 3টা। বাম ফুসফুসে যায় কয়টা? 2টা। সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে আবার পরবর্তীতে টারশিয়ারি ব্রঙ্কাস বা তারই আরেক নাম সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে অলরেডি আমরা দেখে আসছি না? তাহলে এইটাই হলো প্রাইমারি, এই যে ছবি আমরা দেখে আসছি, এইটাই হলো প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি, আর এটা হলো টারশিয়ারি। কথা ক্লিয়ার? ওকে। এটি করে পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। তাহলে এগুলো কতগুলো করে বের হয়? 10টা আর 8টা করে। এরপর দেখো, এখান থেকে যে শাখা প্রশাখা বের হয় তাকে বলা হয় ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়লগুলো 2 ধরনের, শুরুতে বের হয় প্রান্তীয় ব্রঙ্কিয়ল আর শেষের দিকে থাকে শ্বসন ব্রঙ্কিয়ল। এই শ্বসন ব্রঙ্কিয়লগুলো আবার কোথায় উন্মুক্ত হয়? অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী গিয়ে উন্মুক্ত হয় অ্যালভিওলার থলিতে, তারপর সেটা অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়, এরপরে অ্যালভিওলাস। বাকি গঠনটুকু আমরা দেখবো আরো সামনের দিকে। এবং এই যে তুমি ট্রাকিয়া থেকে শুরু করে যতই ব্রঙ্কাসের দিকে আসতেছো, ব্রঙ্কাসের শাখা প্রশাখা দেখতে এটা একটা উল্টানো গাছের মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে এটা গাছের কাণ্ড আর এগুলো তার শাখা প্রশাখা, কাণ্ডটা উপরের দিকে আছে আর শাখা প্রশাখা নিচের দিকে। তাহলে এইটাকেই তখন বলা একটা রেসপিরেটরি ট্রি বা শ্বসন বৃক্ষ, কারণ দেখতে জিনিসটা একটা গাছের মতো। এরপর এখানে কি বলছে দেখো, শ্বসন এটাকে তাহলে কি বলা হয়? শ্বসন বৃক্ষ বলা হয়। শ্বসন ব্রঙ্কিয়ল থেকে অ্যালভিওলাই পর্যন্ত অংশকে একত্রে বলা হয় শ্বসন একক বা রেসপিরেটরি ইউনিট। এখানে মূলত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা ঘটে থাকে। তাহলে এটা আমরা অলরেডি বুঝে আসছি, এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নাহলে পরে পড়ার সময় কনফিউশন হবে। এরপর দেখো, এই যে আমরা অলরেডি জেনে আসছি, তাহলে প্রাইমারি ব্রঙ্কাস এটা কি কি? ডান আর বাম ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস কোনটা? লোবার ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস কোনটা? এর আরেক নাম হলো সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে এটা থাকে 2টা, ডান আর বাম। লোবার ব্রঙ্কাস ডান দিকে কয়টা থাকে? 3টা। বামে কয়টা থাকে? 2টা। আর সেগমেন্টাল ব্রঙ্কাস ডানে কয়টা থাকে? 10টা, বামে কয়টা থাকে? 8টা। ওকে, এবার আমরা অলরেডি কতদূর পর্যন্ত জেনে আসছি? তাহলে এই যে প্রান্তীয় ব্রঙ্কিয়ল পর্যন্ত জেনে আসছি, যে সেগমেন্টাল ব্রঙ্কাস থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয় তাদেরকে বলা হয় প্রান্তীয় ব্রঙ্কিয়ল। প্রান্তীয় ব্রঙ্কিয়লের পরের অংশটুকুকে বলা হয় শ্বসন ব্রঙ্কিয়ল বা রেসপিরেটরি ব্রঙ্কিয়ল। এখন শ্বসন ব্রঙ্কিয়ল থেকে পরের অংশটা কিন্তু অনেক ছোট, এটা আমরা একটা জুম করা ছবি থেকে দেখতেছি। এখানে কি পাচ্ছি আমরা? এইখানে শ্বসন ব্রঙ্কিয়ল থেকে একটা নালী বের হচ্ছে। এই শ্বসন ব্রঙ্কিয়লগুলো পরবর্তীতে এসে আবার অনেকগুলো ছোট ছোট শাখায় বিভক্ত হয়েছে। শ্বসন ব্রঙ্কিয়ল থেকে যে ছোট ছোট নালীগুলো বের হয়, এই নালীগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। এই যেটা একটা অ্যালভিওলার নালী, এটা একটা অ্যালভিওলার নালী, এটা একটা অ্যালভিওলার নালী। তাহলে একে কি নালী বলা হচ্ছে? অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী গিয়ে কোথায় উন্মুক্ত হয়? দেখো, আঙ্গুরের থোকা। এখানে মনে হচ্ছে না এটা একটা আঙ্গুর, এটা একটা আঙ্গুর, এটা একটা আঙ্গুর। এই প্রত্যেকটা আঙ্গুরকে একবচনে বলা হয় অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসটাই হলো ফুসফুসের গঠন ও কার্যগত একক। তাহলে এটা একটা অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, বা বহু বচনে এটাকেই বলা হয় অ্যালভিওলাই। একই কথা। অনেকগুলো অ্যালভিওলাস মিলে যে আঙ্গুরের গুচ্ছটা তৈরি করছে, মানে পুরা গুচ্ছটাকে একসাথে বলা হয় অ্যালভিওলার থলি বা অ্যালভিওলার স্যাক। এবং দেখো, যেখানে অ্যালভিওলার নালীটা এসে সর্বপ্রথম তাহলে অ্যালভিওলার থলিতে উন্মুক্ত হয়েছে, এই থলির ভিতরে একটা বড় প্রকোষ্ঠ থাকে, বড় প্রকোষ্ঠটাকে বলা হয় অ্যাট্রিয়াম। তাহলে বাতাসের ফ্লোটা কি আমরা দেখছিলাম তো? প্রান্তীয় ব্রঙ্কিয়ল। প্রান্তীয় ব্রঙ্কিয়ল থেকে তারপরে কোথায় আসবে? শ্বসন ব্রঙ্কিয়ল। শ্বসন ব্রঙ্কিয়ল থেকে যে শাখা প্রশাখাগুলো বের হবে তাদের নাম কি? অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী কোথায় গিয়ে উন্মুক্ত হচ্ছে বলো তো? অ্যাট্রিয়ামে গিয়ে উন্মুক্ত হচ্ছে। যে ফাঁকা জায়গা তার নাম কি? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের আশেপাশে কারা আছে? অ্যালভিওলার থলি। তাহলে বাতাসটা তারপরে অ্যালভিওলার থলিতে যাবে, এরপরে বাতাস কোথায় যাবে? এক একটা সিঙ্গেল সিঙ্গেল অ্যালভিওলাসে যাবে। তাহলে ফ্লোটা কি? শ্বসন ব্রঙ্কিয়ল, এরপরে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালীর পর কোথায় যাবে? অ্যাট্রিয়াম, তারপর অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলির পরে আলটিমেটলি কোথায় যাবে? প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল অ্যালভিওলাসের মধ্যে যাবে। তাহলে এবার দেখো, ব্রঙ্কিয়ল, অ্যালভিওলার নালী, তারপরে কোথায় চলে গেল? অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম থেকে চলে গেল অ্যালভিওলার থলি, মানে এই যে পুরো জায়গার মধ্যে ছড়াই গেল, এরপর একটা সিঙ্গেল সিঙ্গেল অ্যালভিওলাসে বাতাস যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই যে রেসপিরেটরি ব্রঙ্কিয়ল থেকে শুরু করে একদম অ্যালভিওলার থলি পর্যন্ত এই অংশটুকুকেই বলা হচ্ছে এক একটা রেসপিরেটরি ইউনিট। কথা ক্লিয়ার? তাহলে এক একটা রেসপিরেটরি ইউনিটের মধ্যে আমরা কি পাই? আঙ্গুরের থোকার মতো অনেকগুলো অংশ পাই। এই থোকার মতো অংশগুলোকে বলা হয় একসাথে অ্যালভিওলার থলি। প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আঙ্গুরকে বলা হয় অ্যালভিওলাস। অ্যালভিওলাসটাই হলো ফুসফুসের গঠনগত কার্যকারী একক। তাহলে অ্যালভিওলাসগুলো কি থাকে? একসাথে আঙ্গুরের থোকার মতো থাকে, এটাকে বলা হয় অ্যালভিওলার থলি। এই থলির মাঝে একটা প্রকোষ্ঠ থাকে, প্রকোষ্ঠটার নাম অ্যাট্রিয়াম। তাহলে সর্বপ্রথম কি হয়? শ্বসন ব্রঙ্কিয়লটা ভিতরের দিকে অনেকগুলো নালীতে কনভার্ট হয় বা অনেকগুলো নালীতে বিভক্ত হয়। এই নালীগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালীকে উন্মুক্ত হয় কোথায়? একটা বড় প্রকোষ্ঠে, যে প্রকোষ্ঠটা থাকে অ্যালভিওলার থলির ভিতরে। এই প্রকোষ্ঠের নাম অ্যাট্রিয়াম। তাহলে বাতাস প্রথমে রেসপিরেটরি ব্রঙ্কিয়লে ছিল, মানে শ্বসন ব্রঙ্কিয়লে ছিল, তারপর অ্যালভিওলার নালীতে গেছে, এরপর কোথায় গেছে? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের আশেপাশে কারা আছে? আঙ্গুরের থোকা। আঙ্গুরের থোকা মানে কি? অ্যালভিওলার থলি। তাহলে এরপরে বাতাস যাবে কোথায়? অ্যালভিওলার থলিতে। অ্যালভিওলার থলি থেকে সিঙ্গেল সিঙ্গেল আঙ্গুর, সিঙ্গেল সিঙ্গেল আঙ্গুর কিন্তু বলতেছি মানে তুলনা করার জন্য,
আমার ভাই বোন আছে ফুসফুসের ভিতরে আঙ্গুর আছে, তাহলে যে সিঙ্গেল যে আঙ্গুরের মধ্যে চলে যাচ্ছে প্রত্যেকটা আঙ্গুরকে আমরা কি বলবো অ্যালভিওলাস। ওকে, তাহলে বাতাসের ফ্লো হলো ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, এরপরে অ্যালভিওলার থলি, তারপরে কোথায় যাবে অ্যালভিওলাস। কিন্তু আমরা ব্রঙ্কাসকেও তো অলরেডি অনেকগুলো ভাগ শিখে আসছি, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, তারপরে আমরা পাই প্রান্তীয় ব্রঙ্কিওল, এরপরে শ্বসন ব্রঙ্কিওল। তাহলে আমরা কিন্তু পুরোটা পড়ে আসছি, এখানে আরও শর্টকাট ফর্মে দেওয়া আছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছো। এইখানে আরও সুন্দর করে বোঝা যাচ্ছে দেখো। তাহলে এইখানে কি হচ্ছে, এই যে ট্রাকিয়া শাখা প্রশাখা বিভক্ত হয়, আলটিমেট একটা রেসপিরেটরি ইউনিট। এখন এই ইউনিটগুলোতে কি হয় দেখো, আমাদের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসে পালমোনারি ধমনী দিয়ে। কি দিয়ে আসে? পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি দিয়ে। পালমোনারি আর্টারি দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসে, এইটা কৈশিক জালিকায় বিভক্ত হয়ে ফুসফুসের অ্যালভিওলাসগুলো চতুর্দিকে ঘিরে নেয়। এই যে দেখো কৈশিক জালিকায় কনভার্ট হয়ে তারা অ্যালভিওলাসের চতুর্দিকে কি ধরছে? ঘিরে ধরছে। এখন তুমি যে ট্রাকিয়া দিয়ে যে অক্সিজেনটা গ্রহণ করছো সেটা আলটিমেটলি কোথায় গেছে? তাহলে অ্যালভিওলাসে গেছে। আর অ্যালভিওলাসের কাছে কারা আসলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ড থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে আসলো। তাহলে কি হবে? এইটা ধরে নাও একটা অ্যালভিওলাস, আর এইটা ধরে নাও পালমোনারি ধমনী থেকে আসা একটা কৈশিক জালিকা। তাহলে পালমোনারি ধমনীর কৈশিক জালিকায় কি আছে? কার্বন ডাইঅক্সাইড। আর তুমি বাতাস থেকে যে অক্সিজেন নিচ্ছে সেটা কোথায় আছে? অ্যালভিওলাস। তাহলে পালমোনারি ধমনীর কৈশিক জালিকাটা কি করবে? কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাসে ছেড়ে দিবে, আর অ্যালভিওলাস থেকে কি নিয়ে নিবে? অক্সিজেনটা নিয়ে নিবে। এইটাকে বলি আমরা গ্যাসীয় বিনিময়। তাহলে গ্যাসীয় বিনিময়ে একক বা তল হিসেবে কারা কাজ করে? অ্যালভিওলাসগুলো কাজ করে। পরবর্তীতে সে অক্সিজেন সমৃদ্ধ হয়ে পালমোনারি শিরা দিয়ে বের হয়ে আবার হার্টের বাম অ্যাট্রিয়ামে চলে যাবে, যেটা আমরা রক্ত সংবহনতন্ত্র অধ্যায়ে পড়ে আসছি। ওকে, এইখানে আরও ভালো দেখা যাচ্ছে। তাহলে দেখো, এই যে পালমোনারি ধমনী দিয়ে কি আসছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত, নীল রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। সেটা এসে দেখো কি করছে, এই যে অ্যালভিওলাসগুলো চতুর্দিকে কৈশিক জালিকা তৈরি করে সে বিস্তৃত হয়েছে। এখন তুমি ট্রাকিয়া দিয়ে যে বাতাস গ্রহণ করছো, এখানে কি আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনটা প্রবেশ করবে অ্যালভিওলাস থেকে কৈশিক জালিকায়, আর কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করবে কোথায়? অ্যালভিওলাসে। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিল, এই কার্বন ডাইঅক্সাইড আবার উল্টা পথে পরবর্তীতে বাইরে বের হয়ে যাবে, আর যে অক্সিজেনটাকে নিল এইটা তারা মিলিত হয়ে পরবর্তীতে তৈরি করবে পালমোনারি শিরা তৈরি করে অক্সিজেনযুক্ত রক্তটাকে আবার হার্টে নিয়ে যাবে সারা দেহে পরিবহন করার উদ্দেশ্যে। আশা করি বুঝতে পারছো। এখানে আরও সহজভাবে দেখানো হচ্ছে। তাহলে এইটা হলো একটা অ্যালভিওলাস। দেখো অ্যালভিওলাসের একদম এখানে কি আছে? তাহলে অক্সিজেন আছে, বাতাস থেকে যে আমরা অক্সিজেন নিছি। আর এটা হলো পালমোনারি ধমনী থেকে আসা একটা কৈশিক জালিকা। তাহলে এর মধ্যে কি আছে? কার্বন ডাইঅক্সাইড। এই অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিচ্ছে, আর অ্যালভিওলাস থেকে কি নিচ্ছে? অক্সিজেন নিচ্ছে। এই জিনিসটাকে বলি আমরা গ্যাসীয় বিনিময়। তাহলে গ্যাসীয় বিনিময়গুলো কোথায় ঘটে? অ্যালভিওলাসে ঘটে। এই জন্য কিন্তু অ্যালভিওলাসকে বলা হয় ফুসফুসের গঠনগত কার্যকারী একক। এবার ফুসফুসের কাজ দেখো। ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ। ফুসফুসের অ্যালভিওলাইয়ে কি ঘটে? ব্যাপন প্রক্রিয়া শ্বসন গ্যাস অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। দেহ থেকে শ্বসনবর্জ্য কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই যে আমরা নিঃশ্বাস ছাড়তেছি, নিঃশ্বাসটাতে তুমি একটু হাত দিয়ে দেখবে এটি কিছুটা গরম, তাহলে নিঃশ্বাসের মাধ্যমে কিছু তাপ বের হয়ে যাচ্ছে। ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। ইমিউনোগ্লোবিউলিন ক্ষরণ করে। ইমিউনোগ্লোবিউলিন হলো একটা প্রতিরক্ষামূলক প্রোটিন, যেটা ফুসফুসের প্রতিরক্ষায় হেল্প করতেছে। ফুসফুসীয় টিস্যু সেরাটোনিন ও হিস্টামিন ক্ষরণ করে। এই দুইটাও কি করে? আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ করে, এটাকে দেহ থেকে অপসারণ করে, দুটাই করে। অ্যালভিওলার ম্যাক্রোফেজ নামক এক ধরনের এখানে কোষ থাকে যারা কিনা জীবাণু ধ্বংস করে। তাহলে ম্যাক্রোফেজটা কি করে? জীবাণু ধ্বংস করে। তাহলে এটাই হলো ফুসফুসের কাজ। তাহলে ফুসফুসের কাজ তোমরা একটু শর্টকাটে মনে রাখতে পারো। শ্বসনে শক্তি, তাপে পানি, অম্ল ক্ষারে সাম্য আনি, শব্দ গ্যাসে ঘরে দূষণ, প্রবেশ রোধে বাধাহানি। এখন বলে না ওয়া বস কি কবিতা বানায় আহে। তাহলে এই কবিতাটা দিয়ে তুমি ফুসফুসের কাজগুলো ইজিলি মনে রাখতে পারবা। শ্বসনের শক্তি, তাপে পানি, অম্ল ক্ষারে সাম্য আনি, শব্দ গ্যাসে ঘরে দূষণ, প্রবেশ রোধে বাধাহানি। তাহলে এই প্রত্যেকটা কথা এখানে কিন্তু এই যে ফুসফুসের কাজের সাথে রিলেটেড। তাহলে শ্বসনে সাহায্য করে, শক্তি উৎপাদন করে, তাপ অপসারণ করে, অম্ল ক্ষারের সাম্য রক্ষা করে, হ্যাঁ, শব্দ উৎপাদন করে। এরপর দেখো হচ্ছে প্রবেশ রোধ, মানে কি প্রবেশ রোধ করে? জীবাণু প্রবেশে বাধা দেয়। এই কাজগুলো সে করে থাকে। এবার অ্যালভিওলাস অলরেডি আমরা পড়ে আসছি। ফুসফুসের গঠনগত কার্যকারী একককে কি বলা হয়? অ্যালভিওলাস বলা হয়। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে 700 মিলিয়ন, চিন্তা করতে পারো কত বেশি, অনেক ছোট ছোট। তাহলে 700 মিলিয়ন অ্যালভিওলাস থাকে। অ্যালভিওলাসের প্রাচীরটা এক ধরনের আবরণী কোষে গঠিত, তাকে বলা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু বা স্কোয়ামাস আবরণী কোষ। তাহলে স্কোয়ামাস আবরণী কোষে গঠিত অ্যালভিওলাস প্রাচীর ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে থাকে। যে ম্যাক্রোফেজটা যদি অ্যালভিওলাস বা ফুসফুসের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করে তাকে ধ্বংস করে। অ্যালভিওলাসের প্রাচীরে এক ধরনের কোষ থাকে যাকে বলা হয় সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ ডিটারজেন্টের মতো একটা পদার্থ নিঃসরণ করে, একে বলা হয় সারফেক্টেন্ট। তাহলে সারফেক্সেলের সাথে নামটা মিলে না। তাহলে সেপ্টাল কোষ কি ক্ষরণ করে? সারফেক্সেল ক্ষরণ করে। সারফেক্সেল না, জিনিসটা আসলে সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্টটা ডিটারজেন্টের মতো ডিটারজেন্টের অনুরূপ, এটা ফসফোলিপিড একটা। এই পদার্থটা কি করে?
ফুসফুসটা তার একটা টেন্ডেন্সি হচ্ছে সে সবসময় সংকুচিত হতে চায়, অর্থাৎ পৃষ্ঠটানের কারণে ফুসফুস সবসময় সংকুচিত হয়ে চুপসে যাইতে চায়। এখন চুপসে যদি সে যায় তাহলে তো তার মধ্যে বাতাস যাবে না, গ্যাসীয় বিনিময় হবে না। এই জন্য সারফেক্টেন্ট নামক এই পদার্থটা ফুসফুসের পৃষ্ঠটান কমাই দেয়। তাহলে এ কী করে? পৃষ্ঠটান কমাই দেয়। যখন পৃষ্ঠটান কমাই দিবে তখন ফুসফুসটা চুপসে যাইতে পারে না। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা সে কাজ করে থাকে। এরপর দেখো, মায়ের পেটে শিশুর বয়স যখন 23 সপ্তাহ তখনই কেবলমাত্র সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। তাহলে একটা শিশু যে মায়ের পেটে আছে তার বয়স যখন 23 সপ্তাহ গর্ভাবস্থার বয়স, তখনই কেবলমাত্র সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। তার আগে তাহলে আমরা বলতে পারি শিশুর লাংসটা অ্যাক্টিভ না, কারণ সারফেক্টেন্ট যতদিন না পর্যন্ত ক্ষরণ শুরু হবে ততদিন পর্যন্ত লাংসকে অ্যাক্টিভ ধরা যাবে না। এই জন্য পৃথিবীর অনেক দেশে 23 সপ্তাহ পর্যন্ত ভ্রূণ বা বাচ্চা নষ্ট করার অনুমতি দেওয়া হয়। তারা যুক্তি দেয় যে এখন পর্যন্ত যেহেতু বাচ্চার ফুসফুসে সারফেক্টেন্ট নাই, তার মানে এখন পর্যন্ত বাচ্চাটা স্বাধীন অস্তিত্বের অধিকারী নয়, এখন পর্যন্ত সে জীবিত না। এজন্য তারা 23 সপ্তাহ পর্যন্ত অ্যাবর্শন বা গর্ভপাতের অনুমতি দেয়। কিন্তু আমরা বাংলাদেশে এতদিন কোনোভাবেই দেওয়া হয় না। আমরা নর্মালি 6 সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট চলে আসে, তাহলে আমরা 6 সপ্তাহের পরেই সাধারণত কখনো নর্মালি তো কোনোভাবেই আমরা এটা পারমিট করি না। কিন্তু অনেক কেস থাকে লিগাল, যেমন রেপের কারণে একজন প্রেগনেন্ট হয়ে গেছে, তখন তো তাকে অ্যাবর্শন করাই দিতে হয় বা এগুলো করতে হয়। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম কিছু আছে, বা মায়ের কোনো কঠিন রোগ থাকলে করতে হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা বড় জোর 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত অ্যালো করি, কিন্তু উন্নত দেশগুলোতে 23 সপ্তাহ পর্যন্ত ওরা অ্যালো করে। এবং ওরা বলে যে 23 সপ্তাহ পর্যন্ত করা যাবে, কারণ 23 সপ্তাহের আগে তো সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় নাই। তাহলে অ্যালভিওলাসের এখানে এই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিব। আর অ্যালভিওলাসের কাজ কি অলরেডি আমরা জেনে আসছি, সে কি করে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করে। তাহলে এই যে আমরা ছন্দ দিয়ে এতক্ষণ ধরে শ্বসনতন্ত্রের যা যা কাজ পড়ে আসলাম ওগুলো এখানে লেখা আছে। শ্বসন গ্যাসের বিনিময় করে, শক্তি উৎপাদন করে, পানি সাম্যতা রক্ষা করে, তাপ নিয়ন্ত্রণ করে, অ্যাসিড ও ক্ষারের সাম্যতা রক্ষা করে, শব্দ উৎপন্ন করে। এরপর দেখো হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে কি? দেহের ভিতরের অভ্যন্তরীণ সাম্য অবস্থা, এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। উদ্বায়ী গ্যাস, দূষিত পদার্থের প্রবেশ রোধ এবং হরমোন ও আয়ন ঘনত্ব, এই জিনিসগুলোকেই তুমি এই কবিতার মাধ্যমে মনে রাখতে পারবা। তাহলে এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, হ্যাঁ, বইয়ে লিখে রাখবা, এই ছন্দ লিখে রাখবা, তাহলে ইজিলি শ্বসনতন্ত্রের অংশগুলোর নাম মনে রাখতে পারবে তুমি। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া এবং নিঃশ্বাস প্রশ্বাস কীভাবে নিয়ন্ত্রণ হয় এই প্রসেসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।